ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমাদের ক্লাস 3, যেখানে আমরা আলোচনা করব একটি ইকোনমির কোশ্চেন নিয়ে। গত দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি একটি পলিটির কোশ্চেন, ইন্ডিয়ান পলিটি, এবং আরেকটি ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। তাই আজকে আমাদের নতুন টপিক এসছে ইন্ডিয়ান ইকোনমির ওপর। আজকে আমাদের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমাদের কিছু তথ্য বা ইম্পর্টেন্স দিতে হবে, এবং তারপরে দিতে হবে তার চ্যালেঞ্জেস কী কী ফেস করছে, এবং তারপরে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো কী কী নিয়েছে এবং কী করেই সেটা আমাদের সমাধান হবে, সেটা নিয়েই আজকে আমাদের প্রশ্ন। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে পুরনো দুটো ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে এই ভিডিওগুলো তোমাদের আপকামিং WBCS এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে শুরু করা যাক আজকের কোশ্চেন নিয়ে, এবং শেষে আলোচনা করব কী করে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যানালিসিস পেয়ে যাবে এবং কোথায় পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা বা ইকোনমির কোশ্চেনটা সেটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে। সবার আগে আমরা বলেছি একটা ইন্ট্রোডাকশান দিতে হবে, যেটা এখানে লেখা আছে ইন্ট্রোডাকশান দিতে হবে। তারপরে তোমাদের কিছু ইম্পর্টেন্স লিখতে হবে, তারপরে চ্যালেঞ্জেস লিখতে হবে, এবং তারপরে লিখতে হবে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস কী কী নিয়েছে। ঠিক আছে, এবার তো তো তোমরা কি করবে, সেই হিসাবে তোমরা যে কাজটা করবে ইন্ট্রোডাকশানে কী কী পয়েন্ট দেবে। ইন্ট্রোডাকশানে তোমাদের দিতে হবে যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কত সালে তৈরি হয়। আচ্ছা, এটা আগে বলো তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কী, সেটা তোমরা লিখবে। সেটা যেটা লিখবে সেটা হলো যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্দেশ্য মেনলি কী ছিল। উদ্দেশ্যটা তো এটাই ছিল যে লোয়ার প্রাইসে মার্কেটের থেকে মানুষের কাছে কিছু দ্রব্য পৌঁছে দেওয়া। এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে জিনিসগুলো পৌঁছানো হয়, চাল বলো, ডাল বলো, চিনি বলো, যেগুলো পৌঁছানো হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, সেগুলো মানুষের কাছে কিন্তু একটা বাজার মূল্যের থেকে অনেকটা কম মূল্যে পৌঁছে দেওয়া হয়। এবং 1947 সালে এই প্রোগ্রাম প্রথম শুরু করা হয়। ঠিক আছে, তো তোমরা এটাই লিখে দেবে যে এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটাকে একটা সাজিয়ে লিখে দেবে যে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1947 অ্যান্ড দ্য মেন টার্গেট ওয়াজ, যেটা বললাম সেটা। এবার তারপরে তোমরা কী লিখবে, ইম্পর্টেন্স লিখতে বলেছে। তো ইম্পর্টেন্স লিখলে এবার আমরা আলোচনা করব এই কোশ্চেনটা মানে যথার্থতা এবং কোশ্চেনটাকে কীভাবে লিখবে সেই নিয়ে। ঠিক আছে, তো ইম্পর্টেন্স লিখতে বলেছে। ইম্পর্টেন্স কি, প্রথম ইম্পর্টেন্স হচ্ছে প্রাইস স্টেবিলিটি উইথ মার্কেট। মানে কি বলতে চাইছে, মার্কেটে তো একটা প্রাইস চলে। তোমরা দেখো কোনো জিনিসের হয়তো মার্কেট প্রাইস যেটা মার্কেটে রয়েছে 40 টাকা কিলো, সেটাই যদি তুমি রেশন শপে যাও সেটা কিন্তু 40 টাকা পার কিলো থাকে না, সেটা যে একটা ডিক্রিজ হয় সেইটার কথাই বলছে প্রাইস স্টেবিলিটি। মানে প্রাইস স্টেবিলিটি বলতে বোঝাচ্ছে এই আমাদের সমাজেতে নানান রকম মানুষ বসবাস করে, তো এই নানান রকম মানুষ যারা বসবাস করছে তাদের প্রত্যেকের জন্য যাতে প্রাইস স্টেবিলিটি একটা থাকে এবং সবাই যাতে খেতে পারে। মেনলি মানুষের পোভার্টি দূরীকরণের জন্যই কিন্তু এই যে PDS সিস্টেম কিন্তু সেটা আনা হয়েছিল। ঠিক আছে, এবং সবাই যদি কেউ এই চিনি কেউ 40 টাকায় কিনছে, যার কেনার ক্ষমতা আছে, যার কেনার নেই সে রেশন শপ থেকে গিয়ে কিন্তু যে মূল্যে রেশন শপে ধার্য করা হচ্ছে সেই মূল্যে কিনছে, এবং মানুষ খেয়ে পড়ে থাকছে, এবং পোভার্টি দূরীকরণ যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের মেন এখানে টার্গেট ছিল। দ্বিতীয় কী বলছে, পোভার্টি বলতে আমি এই যে বললাম পোভার্টি এলিমিনেশন। হ্যাঁ, তো পোভার্টি এলিমিনেশনের কথা কিন্তু এখানে বলছে। এর আরেকটা কী বলছে, আরেকটা যে ইম্পর্টেন্স ছিল সেটা হচ্ছে দেখবে কোনো কোনো ক্ষেত্রে হোর্ডিং দেখা যায়, হোর্ডিং এবং ব্ল্যাক মার্কেটিং। মানে চাষি তো বা ফার্মার্স যারা রয়েছে তারা তো প্রোডাক্ট তৈরি করলো, কিন্তু এই প্রোডাক্টটা কিছু মানুষ নিয়ে বিভিন্ন গোডাউনে স্টোর করে রেখে দেয়। সে স্টোর করে রেখে দেওয়ার ফলে কি হচ্ছে, মানুষের কাছে যখন দরকার তখন পৌঁছচ্ছে না, এবং যখনই ডিম্যান্ড আর সাপ্লাই, মনে করো মানুষের ডিম্যান্ড বেড়ে গেছে এবং সেই সময় মার্কেটে সাপ্লাই কম আছে, তাহলে কি হয়ে যাবে, জিনিসটার যে প্রাইস কিন্তু সেটা বেড়ে যাবে। সেই জিনিসটাই কিন্তু হয় হচ্ছে যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু যদি গভর্নমেন্ট ডিরেক্ট PDS সিস্টেম আনে বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আনে, তাহলে কি হবে, তাহলে গভর্নমেন্টের কাছে থাকবে স্টোরেজ, গভর্নমেন্টের যে স্টোরেজ আছে সেই গভর্নমেন্টের স্টোরেজের মধ্যে থাকবে যে এই যে জিনিসগুলো গভর্নমেন্ট ফার্মার্সদের কাছ থেকে কিনছে সেগুলো, সেই সমস্ত খাদ্যদ্রব্যাদি, এবং সেগুলো মানুষের কাছে কিন্তু সঠিক সময়ে পৌঁছে যাবে, এবং এই যে হোর্ডিং বা ব্ল্যাক মার্কেটিংয়ের যে প্রভাবটা মার্কেটে রয়েছে সেটা কিন্তু অনেকাংশে প্রিভেন্ট করা যাবে। আর হচ্ছে অ্যাডভান্টেজেস অফ টু ফার্মার্স। এর মানে কি, এই যে পয়েন্টটা, এর মানে হচ্ছে
কৃষকরা কোনো একটা জিনিস তৈরি করলো এবং জিনিস তৈরি করার পরে তাদেরকে তো বিক্রি করতে হবে। মার্কেটে হয়তো জিনিসটার দাম অনেকটা কম পাচ্ছে, কিন্তু যখন আমাদের গভর্নমেন্ট নেয় জিনিসটা, তখন গভর্নমেন্ট কী ধার্য করে? গভর্নমেন্ট ধার্য করে মিনিমাম সাপোর্ট প্রাইস বা হচ্ছে এমএসপি, যে এর থেকে নিচে তুমি বিক্রি করতে পারবে না, ঠিক আছে? তো সেইটা যদি ধার্য করে তাহলে কি হচ্ছে, আমাদের যে ফার্মার্স রয়েছে যারা, তাদের কিন্তু অনেকাংশে লাভ হচ্ছে এবং তারা জিনিসটা একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করতে পারছে এবং তাদের কিন্তু ঘর সংসার চলছে। তাহলে ইম্পর্টেন্স আমরা 4টে জিনিস বললাম। একটা প্রাইস স্টেবিলিটি উইথ মার্কেট থাকছে, দ্বিতীয় হচ্ছে পোভার্টি এলিমিনেশন হচ্ছে, তৃতীয় হচ্ছে হোর্ডিং এবং ব্ল্যাক মার্কেটিং, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারছি, আর ফোর্থ পয়েন্ট আমরা বলছি ফার্মার্সদের কিন্তু অ্যাডভান্টেজেস হচ্ছে। আচ্ছা, আমাদের তো ইম্পর্টেন্স পেলাম। কী কী চ্যালেঞ্জেস ফেস করে যখন একটা পিডিএস সিস্টেম চলছে, সেখানে অনেক রকম মানে যে চ্যালেঞ্জেস সেগুলো কিন্তু আসে। ফার্স্ট চ্যালেঞ্জেস যেটা রয়েছে সেটা হচ্ছে স্টোরেজ ইস্যু। স্টোরেজ ইস্যু বলতে কী বোঝানো হচ্ছে? দেখো, তোমরা অলরেডি শুনেছো যে যতটা স্টোরেজ দরকার হয় সেরকম স্টোরেজ সবসময় কিন্তু থাকে না। মনে করো দরকার যেখানে 10টা স্টোরেজ, সেখানে রয়েছে 4টে স্টোরেজ। তাহলে কী হচ্ছে, এই যে জিনিসগুলো কিনছে, চাল বলো বা চিনি বলো, যেগুলো মার্কেট থেকে তুলছে বা কৃষকদের কাছ থেকে ডিরেক্ট নিচ্ছে, সেগুলো গিয়ে গভর্নমেন্টে কোথায় জমা হচ্ছে? একটা বা এই 4টে গোডাউনের মধ্যেই তো জমা হচ্ছে, এবং এক জায়গায় থাকার পরে অনেক কিন্তু খাবার জিনিস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই খাবার যে জিনিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এবং নষ্ট হওয়ার ফলে যে মূল্যে মার্কেট মানে চাষিদের কাছ থেকে নিয়েছিল, সেই মূল্যটা তো একটা মনে করো ছিল 1000 টাকায় নিল, এবং সেই টাকাটা নষ্ট হয়ে গেল। সেই টাকাটা কোথায়, কি পিডিএসের মাধ্যমে কি আর সেই যে খাদ্যদ্রব্যগুলোকে কি আর মানুষের কাছে এসে পৌঁছবে না? তো এই যে টাকাটা এরমভাবে কিন্তু নষ্ট হচ্ছে, এবং সেটাই হচ্ছে স্টোরেজ ইস্যুর মেন প্রবলেম। সেকেন্ড কী আছে? এমএসপি ইস্যু। এমএসপি ইস্যু বলতে কি? এমএসপি ইস্যুতে কী হচ্ছে, যে দ্রব্যগুলো প্রত্যেক বছর সরকার একটা এমএসপি লিস্ট জারি করে দেয় যে এই জিনিসগুলো আমরা এবছর কিনবো, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ক্রপ। মানে যদি তুমি কোনো ফার্মার্স ডাইভার্সিফিকেশন করে ক্রপের জন্য, তাহলে কি হয়, আমাদের যে ফার্টিলিটি, মানে এই যে সয়েল ফার্টিলিটি, এই যে সয়েল ফার্টিলিটির কথা বলি, এই সয়েল ফার্টিলিটি কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে, এবং ইনক্রিজ করে শুধু তা না, তার সাথে কি হয়, আমাদের যে ওয়াটার ব্যালেন্স, মানে মাটির তলায় যদি এরকম তোমরা ভূত্বকের শ্রেণীবিভাগ করো, দেখবে একটা লেয়ারে গিয়ে জল পেয়ে যাচ্ছ। তো এই জলের লেয়ার কিছু কিছু জিনিস, যেমন ধান চাষ করতে গেলে প্রচুর জল লাগছে। এবার ধান যেহেতু বিক্রি হচ্ছে এমএসপির মাধ্যমে, তাই কৃষকরা ম্যাক্সিমাম টাইম ধান চাষ করছে, কিন্তু যেগুলো মেজ টাইপের প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু চাষাবাদ কমে যাচ্ছে, এবং চাষাবাদ কমে যাওয়ার ফলে ওয়াটার যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকাংশে বিঘ্ন ঘটছে, এবং সেই বিঘ্ন ঘটাতে কি হচ্ছে, এক হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, যে কোনো জায়গায় যে তোমরা দেখবে যে জলের অভাব দেখা দিয়েছে, গরমকালে জলের অভাব। আগে কি দেখা যেত? আগেও দেখা যেত কয়েকটা রাজস্থানের এরিয়াটা, এই যে গুজরাটের ওপরে যে এই এরিয়াটায় দেখা যেত। কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কর্ণাটক, এই যে কর্ণাটকের যে এরিয়াগুলো রয়েছে, কিন্তু সেই এরিয়ার মধ্যেও আমাদের কিন্তু জলের ইস্যু দেখা যাচ্ছে। তাহলে এই যে এমএসপির প্রবলেমটা বা এমএসপি ইস্যু থাকার জন্য কিন্তু কৃষকরা আস্তে আস্তে কী করছে, সেই ধরনের প্রোডাক্টই তৈরি করছে। এবার দরকার কি হবে? দরকার পড়বে যে যদি প্রোডাক্ট বিভিন্ন ধরনের অন্যান্য প্রোডাক্ট এমএসপির ভেতরে আনা হয় বা পিডিএসের মধ্যে আনা হয়, তাহলে কিন্তু এই সমস্যা অনেকাংশেই দূর করা যাবে। তৃতীয় হচ্ছে স্টোরেজ ইস্যু ফর সাম স্পেসিফিক প্রোডাক্ট। মানে এইটা যেটা আমরা বললাম যে কোনো একটা প্রোডাক্ট হয়তো প্রকিউরমেন্ট করা রয়েছে সরকারের গোডাউনে, কিন্তু এমএসপি আবার ইস্যু করা হয়েছে সেই প্রোডাক্টের ওপর, ফার্মার সেই প্রোডাক্টটা তৈরি করলো, ঠিক আছে, পরপর চেনগুলো দেখবে, সেই প্রোডাক্টটা তাহলে কী হবে, প্রোডাক্টটা তো গভর্নমেন্টকে আবার নিতে হবে, এখান থেকে গভর্নমেন্টের কাছে তো আবার যাবে। এই যে প্রসেসটা, যে প্রোডাক্ট অলরেডি তোমার গোডাউনে প্যাকেজ হয়ে রয়েছে, আবার সেই প্রোডাক্ট তুমি বাই করছো, তাহলে কি হচ্ছে, একই প্রোডাক্ট অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে। এবার পুরনো প্রোডাক্ট আর নতুন প্রোডাক্টের মধ্যে কী সমস্যা, যে নতুন প্রোডাক্ট আছে সেই নতুন প্রোডাক্টগুলোই তুমি মার্কেটে মানে গভর্নমেন্ট মার্কেটে ডিস্ট্রিবিউট করছে, পুরনো প্রোডাক্টগুলোর টাকা কিন্তু নষ্ট হয়ে গেল। এই যে সমস্যাটা, যেটা আমরা এখানে বলেছিলাম 1000 টাকার ইস্যুর ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে ঘটছে স্টোরেজ ইস্যুর ক্ষেত্রে। যতটা দরকার ছিল ততটা না থাকার জন্য, এবং সেম প্রোডাক্ট পারচেস করার জন্য।
আর একটা কি সমস্যা হচ্ছে পার্সন রিকগনাইজিং, মানে তোমরা অনেক ক্ষেত্রে শুনবে বা দেখেওছো হয়তো যারা রেশন শপে গেছো যে কেউ কেউ এসে অনেকের প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে। তাহলে এতে কি হচ্ছে, কেউ কেউ এসে যদি অনেকের প্রোডাক্ট নিয়ে চলে যায়, তোমার এতে মেন সমস্যা হবে সেটা হচ্ছে একজন হয়তো যার একটা লিমিট নেওয়ার মনে করো 10 কিলো, সে 10 কিলো না নিয়ে গেল 50 কিলো, ডিসব্যালেন্স হলো। তো প্রোডাক্টটা যাওয়ার দরকার ছিল 50 কিলো কার কাছে, 5 জন লোকের কাছে, চলে গেল কজনের কাছে, একজনের কাছে। এই প্রবলেমটা কিন্তু একটা পিডিএস সিস্টেমের একটা বড় প্রবলেম, এবং অনেকাংশে এই প্রবলেমটা বিভিন্ন জায়গায় দেখা যায়। তো এই যে প্রবলেমটাই কিন্তু একটা মানে বেশ বড় সড়ো ইস্যুও ক্রিয়েট করেছে এই পিডিএস সিস্টেমে। তাহলে স্টোরেজ ইস্যু আমরা পেলাম, এমএসপি ইস্যু পেলাম, আমরা পেলাম কি কোনো স্পেসিফিক প্রোডাক্ট রিলেটেড স্টোরেজ ইস্যু পেলাম, আর পার্সন রিকগনাইজিং। এবার গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিয়েছে যার মাধ্যমে আমরা পিডিএস সিস্টেমকে আরও ভালো করতে পারবো। তো গভর্নমেন্টের ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে ইউজ অফ জিপিএস টেকনোলজি, মানে যে ভ্যানগুলোতে করে এই প্রোডাক্টগুলো বিভিন্ন রেশন শপে পৌঁছয়, সেই ভ্যানগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি করছি, জিপিএস টেকনোলজি দিয়ে ইউজ করছি। ঠিক আছে, তাতে কি হচ্ছে, এই ভ্যানটা কোথায় রয়েছে, কোন পজিশনে রয়েছে, সেটা পুরোপুরি ইনফরমেশান রয়েছে সেন্ট্রালাইজড। এই সেন্ট্রালাইজড ইনফরমেশান থাকায় কোনো দ্রব্য, মনে করো যদি এরপরে কোনো একটা প্যাকেজিং ফুড পাঠায়, তাহলে প্যাকেজিং ফুড একটা নির্দিষ্ট ডেটের মধ্যে 4 দিন বা 5 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। সেই 4 থেকে 5 দিনের মধ্যে যাতে সেই রেশন শপে পৌঁছে যায়, সেটা কিন্তু মনিটরিং করা হবে এই জিপিএস টেকনোলজির মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে আধার বেসড বায়োমেট্রিক। তোমরা সবাই এটা ঘটনা শুনেছো। এবং আধার বেসড বায়োমেট্রিকে কী হয়, যে তোমার হয় আধারের রেটিনা চেক হয়, না হয় ফিঙ্গারপ্রিন্ট চেকিং হয়, এবং চেকিংয়ের মাধ্যমে যার মানে দ্রব্য সেই নিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে 50 টাকা বলছি 50 কেজির যে ইস্যুটা আর 10 কেজির যে ইস্যুটা, যে একজনের জিনিস অন্য কেউ নিয়ে যাওয়া, সেটা কিন্তু থাকছে না, হচ্ছে যার জিনিস সে নিয়ে যাচ্ছে। তৃতীয় হচ্ছে এসএমএস বেসড মনিটরিং। এসএমএস বেসড মনিটরিংয়ের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এসএমএস বেসড মনিটরিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানে গ্রাহক রয়েছে তার মোবাইলে একটা রেজিস্টার্ড নাম্বার থাকে। এই রেজিস্টার্ড নাম্বারে একটা মেসেজ চলে যায়, ঠিক আছে, যে আপনার যে লোকাল রেশন শপ আছে সেই রেশন শপে আপনার চলে এসছে, যে প্রোডাক্ট চলে এসছে, এবার আপনারা যেতে পারেন। তাহলে কি হলো, মানুষটা একটা সঠিক সময় যে টাইমে তার কাছে মেসেজ এলো, তার 1 থেকে 2 দিনের মধ্যে সে লোকটা চলে গেল, তাহলে একদম কারেন্ট প্রোডাক্ট সে পেলো। এগুলো কিন্তু ফিউচারকে টার্গেট করে করা হচ্ছে। এই জন্যই কিন্তু আস্তে আস্তে এই পিডিএস সিস্টেমের ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছ, কারণ অলরেডি ডিজিটাল ইন্ডিয়ার উপরে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় এসছে। ডিজিটাল ইন্ডিয়ার উপরে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষা। তুমি যদি আদার স্টেট পিএসসি বলো সেগুলো, বা ইউপিএসসিতে বলো এসছে, বা ডাব্লিউবিসিএসও দেখতে গেলে কিছু কিছু কোশ্চেন কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে লিঙ্কড আপ এসছে। তো ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যেহেতু লিঙ্ক আছে, সে কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কিন্তু এগুলো সবই ডিজিটাল ইন্ডিয়াকে মানে লক্ষ্য করেই কিন্তু মানে এখানে নেওয়া হয়েছে। আর ফোর্থ পয়েন্ট আমরা কি আছে, ডোর টু ডোর ডেলিভারি। ডোর টু ডোর ডেলিভারির মধ্যে কি হচ্ছে, ডোর টু ডোর ডেলিভারির মধ্যে আমরা বলছি যে প্রত্যেকের একদম মনে করো একটা ক্লাবে গিয়ে একটা সেন্টার করা হলো, রেশন শপ রয়েছে, কোথায় রয়েছে, রেশন শপ একটা এরিয়াতে একটা রয়েছে, সেই রেশন শপ থেকে না করে কি করা হলো, একটা পাড়ায় গিয়ে ছোট ছোট করে ডেলিভারি জায়গা তৈরি করা হলো। এটা মনে করো একটা টোটাল এরিয়ার রেশন শপ, সেখান থেকে এরমভাবে 3-4টে জায়গায় ছোট ছোট সাব সেন্টার করা হলো, যেখানে রেশন জিনিসগুলো ডেলিভার করা হবে, এবং সেখান থেকে প্রত্যেকের বাড়ি যার কাছে সে গিয়ে এই সেন্টারগুলো থেকে নিচ্ছে, সেন্টারগুলো থেকে নিয়ে তারা তাদের বাড়ি চলে যাচ্ছে। তো এই যে ডোর টু ডোর ডেলিভারি, এর সুবিধাটা কি হচ্ছে, অনেক মানুষ এখানে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট পাচ্ছে। মনে করো একটা যে গাড়ি ইউজ করা হয়, সেই গাড়িটার মানুষ কেউ চালিয়ে নিয়ে আসছে, এখানে একটা মানুষ বসে থাকছে, এখানে একটা মানুষ বসে থাকছে, তাহলে প্রত্যেকটা সেন্টারে যদি একটা করে গাড়ি দেখো, তাহলে এরমভাবে কত মানুষের এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভের মধ্যে পড়ছে। তারপরে কি বলছে, পয়েন্ট অফ সেল ডিভাইস, মানে দেখবে এখন তোমরা শুনবে ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডে কী হচ্ছে, এই পয়েন্ট অফ সেল যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটার মধ্যে তুমি সোয়াইপ করবে কার্ডটাকে সোয়াইপ করলে তোমার কার্ডটা এখানে ওরা চেক করে নেবে। এখানে একটা কম্পিউটারাইজড মেশিন থাকে, এই কম্পিউটারাইজড মেশিন যেটা থাকে সেই
মেশিনটা তোমার কার্ডটাকে চেক করবে এবং চেক করার পরে তোমার কার্ডের নাম্বার ওদের স্ক্রিনে শো হবে এবং কতটা প্রোডাক্ট তুমি পাবে, কত টাকার মাল তুমি পাবে সেটাও শো হবে। সেটা এন্টার করলে কিন্তু তোমার যে প্রোডাক্ট আছে সেটা তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা তোমরা শুনেছো অনেক ক্ষেত্রে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার কি, এই প্রোডাক্ট না দিয়ে সরাসরি ক্যাশ অ্যামাউন্ট যে গ্রাহক রয়েছে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সে তার যেখান থেকে ইচ্ছা, কোনো মার্কেট থেকে নেওয়ার ইচ্ছা সে সেখান থেকে নিতে পারে, তার কোনো অন্য দোকান থেকে নেওয়ার ইচ্ছা সে সেখান থেকে নিতে পারে। এটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর তোমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছো নিশ্চয়ই যে কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু স্টেটে কিন্তু খোলা হয়েছে যে রেশনের যে এটিএম, ঠিক আছে, সেই এটিএম খোলা হয়েছে। সেই এটিএমে গিয়ে কিন্তু এইরকম কার্ড সোয়াইপ করতে হবে। কার্ড সোয়াইপ করলেই তোমার যে কার্ডের নাম্বার ওখানে এন্ট্রি হয়ে যাবে এবং সেই কার্ডে যতটা প্রোডাক্ট পাওয়ার কথা ততটা প্রোডাক্ট তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে রিসেন্ট যে মুভমেন্ট মানে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে দিলাম যে কী কী ইনিশিয়েটিভ নিয়েছে। এবার তোমাদের এই কোশ্চেনটা যখন পরীক্ষায় আসবে, তোমাদের কোশ্চেনটা আসবে এইরকম ধরনের কোশ্চেন আসবে, নয় আসবে ইম্পর্টেন্স অথবা চ্যালেঞ্জেস নিয়ে, আর নয় আসবে যদি পুরোটা নিয়ে আসে 250 ওয়ার্ডসের কোশ্চেন আসবে। তো এই পয়েন্ট তো আমরা ডিসকাস করে দিলাম, তোমাদের কাজ হবে এই পয়েন্টের উপরে ভিত্তি করে একটা টোটাল অ্যান্সার রেডি করা। অ্যান্সার রেডি করে আমরা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা আপলোড করে দেবে, আমরা চেক করে নেবো যে কীরকম, তারপরে আমরা রিভিউ জানাবো যে তোমার লেখা কীরকম হয়েছে। ঠিক আছে, তো আজকে এই কোশ্চেনটা এখানেই আমরা কমপ্লিট করছি। আর কিছু ইনফরমেটিভ কথা তোমাদের বলার আছে। দেখো, আমরা প্রত্যেক দিনই একটা করে ভিডিও নিয়ে আসব, যে ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো না কোনো টপিক, আজকে হিস্ট্রি, কালকে জিওগ্রাফি, মনে করো সাপোজ পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে, এরকমভাবে কোনো না কোনো টপিক আমরা আলোচনা করব। প্রত্যেক দিনই একটা করে কোশ্চেন, মানে আমাদের সপ্তাহে কিন্তু 5টা করে কোশ্চেন হয়ে যাবে, কারণ আমরা স্যাটারডে করে আর সানডে করে আমরা কোনো ক্লাস রাখবো না। এই দুদিন আমাদের অফ থাকবে, কারণ এই দুদিন আমাদের যে পড়ানোর ব্যাচ থাকে সেই ব্যাচ কিন্তু থাকে, সেই জন্য স্যাটারডে আর সানডে আমরা কোনো রকম ইউটিউবের জন্য ক্লাস রাখছি না। ইউটিউবের ক্লাস থাকছে সোম থেকে শুক্র অবধি। তোমরা সপ্তাহে 5টা করে কোশ্চেন প্র্যাকটিস করবে। 5টা করে কোশ্চেন যদি তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, এক মাসে কিন্তু প্রায় 20টার কাছে কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। আর এখন থেকে যদি 20টা করে কোশ্চেন পার মান্থ প্র্যাকটিস করো, লেখা যদি তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের প্রবলেম একদম চাপ থাকবে না। মানে দেখো 2025-এর কিন্তু বলেছে সিলেবাসের চেঞ্জটা আসবে 2025-এর দিকে, যে এক্সামটা হবে সেই এক্সামে। তাহলে সেই এক্সাম এখন অনেক দেরি, এখন থেকে যদি তুমি 20টা করে, এবং আমরা সেই রকম টপিকে আলোচনা করব যে টপিকগুলো একদম অন্য রকম টপিক, যেখান থেকে কোশ্চেন আসলে তোমাদের লিখতে হয়তো চাপ হতে পারে, সেই ধরনের টপিক আলোচনা করছি। আর সহজ ধরনের টপিক, একদম সহজ সহজ যে টপিকগুলো হয় সেগুলো তো তোমরা এমনি লিখতে পারবে। আর আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে আমরা ফুল সিলেবাসটাকে একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড অবধি যা যা আছে সব আলোচনা করে দেবো, যাতে সে পুরোটাই একটা ডেসক্রিপটিভ কীভাবে লিখতে হয় সে নিজেই লিখতে পারবে। সে নিজে লেখার মতো জায়গায় চলে যাবে, কিভাবে লিখতে হয়, কোন কোশ্চেন কীভাবে নিতে হয় তার কাছে আইডিয়া হয়ে যাবে। এই যে পিডিএফ সিস্টেম, এগুলো কিন্তু তোমাদের ইকোনমির যে তোমরা বই পড়ো, যে কোনো বই পড়ো না কেন ইকোনমিক্স নিয়ে, সেই বইতে কিন্তু এই সিস্টেম রয়েছে। এই সিস্টেম থেকে কোশ্চেন ওঠে এবং সেই কোশ্চেন থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। ডিরেক্ট ইকোনমি থেকে ডিরেক্ট একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন খুব কম আসে। এমসিকিউতে যে প্রিলিমস হয় সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে ডিরেক্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন, ব্যাংকিং থেকে কোশ্চেন বলো, বা যদি বলি 5 ইয়ার্স প্ল্যান থেকে বলো, সেখান থেকে দেখতে পারবে। কিন্তু মেন্স বা ডেসক্রিপটিভ পরীক্ষায় কিন্তু কোশ্চেন তোমার চেঞ্জ হবে অন্য সমস্ত জায়গা থেকে, যে জায়গাগুলো একটু তোমাকে ভালো রকম জানতে হবে। আলটিমেট বলতে গেলে তোমার একটা নলেজ বিল্ড আপ হতে হবে, ঠিক আছে। তো এটাই হলো পুরো জিনিস। আর তোমরা যদি এই নোট বলা ভুল, এই যে পুরো সিরিজগুলো যেগুলো আমরা কন্ডাক্ট করছি সেগুলোর আপডেট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে দ্য ওয়ে অফ সাকসেস বলে, টেলিগ্রামে সার্চ করবে দ্য ওয়ে অফ সাকসেস, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর না হলে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে গিয়ে তোমরা ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে পৌঁছে যাবে আমাদের চ্যানেলে, এবং আমাদের যত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সেই চ্যানেলেই দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেলে, তোমরা যাতে জানতে পারো। আর আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, যেটা ইনিশিয়েটিভটা হলো যদি আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, যত তাড়াতাড়ি কমপ্লিট হবে, 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে
আমরা একটা করে ফ্রি ক্লাস আনবো, একদম ফ্রি ক্লাস, ঠিক আছে। ফ্রি ক্লাসটা হবে গুগল মিটে। তো ফ্রি ক্লাস গুগল মিটে হবে, সেই গুগল মিটের লিঙ্ক দেওয়া হবে। যারা জয়েন করতে চাও, তোমাদের সমস্যা গুগল মিটে হলে কী হবে, তোমাদের সমস্যা ডিরেক্ট শুনতে পাবো আমরা। ইউটিউবে লাইভ করা একটু চাপের হয়ে যাবে, কারণ ওই কমেন্ট পড়তে গিয়ে কোশ্চেন ডিসকাস করা যাবে না, এটা ডেসক্রিপটিভ ক্লাস। তাই তোমাদের একদম যদি রিয়েল কোনো সমস্যা থাকে কোনো কোশ্চেন অ্যান্সার নিয়ে বা কীভাবে লিখবে সেটা নিয়ে, সেটা অবভিয়াসলি আমরা এই ফ্রি ক্লাসে আলোচনা করব। সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস থাকবে, যাতে বুঝতে পারবে আমরা কীরকমভাবে পড়াচ্ছি এবং যে স্টুডেন্ট যারা পড়ছে তারা কীরকম লেভেলের প্রিপারেশন নিতে পারছে এখান থেকে, ঠিক আছে। তো আজ এই অবধিই, আবার নেক্সট ডে আমরা জিওগ্রাফির কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো স্টে টিউনড উইথ মি অ্যান্ড ফলো দিস চ্যানেল।